মানুষের জীবনের সবথেকে দামি সম্পদ হলো সময়। কিন্তু ভাবো, সেই সময় যদি তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায়, যদি মৃত্যুর ঠিক 8 মিনিট আগের মুহূর্ত তোমার জীবনে এক অনন্ত লুপ হয়ে বারবার ফিরে আসে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই টাইম লুপ কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং মানুষের তৈরি এক জাহান্নাম, যেখানে তোমার ইচ্ছার বিরুদ্ধে বারবার মৃত্যুবরণ করতে হচ্ছে, তাও অন্য কারো স্বার্থে। ফিল্মি পাড়া টিভির আজকের নিবেদন 2011 সালে মুক্তিপ্রাপ্ত অনন্য সাইফাই থ্রিলার মুভি সোর্স কোড। শিকাগো শহরের বুক চিরে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে একটি ট্রেন। চারপাশটা একদম স্বাভাবিক। ট্রেনের মধ্যে আচমকা সজাগ হয়ে ওঠে আমাদের গল্পের মূল হিরো। তার মুখে রাজ্যের বিস্ময়। সে বুঝতে পারছে না সে কোথায়। ঠিক তার সামনের সিটেই বসে আছে ক্রিস্টিনা নামের এক সুন্দরী মেয়ে। ক্রিস্টিনা হাসি মুখে তাকে বলছে, আমি তোমার পরামর্শটা মেনে নিয়েছি। তুমি দারুণ পরামর্শ দিয়েছিলে। কিন্তু সেই কথাগুলো তার কানেই ঢুকছিল না। সে অবাক হয়ে ট্রেনের ভিতরটা দেখছে। সবকিছুই খুব অদ্ভুত লাগছে তার কাছে। পাশের সিটে একজন কোল্ড ড্রিঙ্কসের ক্যান খুলল। পাশ দিয়ে যাওয়ার সময় এক তরুণীর হাতের কফি ছিটকে পড়ল জুতার উপর। একজন ব্যবসায়ী খুব উত্তেজিত হয়েছিল। বোঝাই যাচ্ছিল তার খুব তাড়া আছে। একটি ছেলে তাড়াহুড়ো করে বাইরে যেতে গেলে ধাক্কা লেগে এক মহিলার হাত থেকে কাগজপত্র পড়ে যায়। ঠিক এই সময় টিটি এসে টিকিট দেখতে চাই। আমাদের হিরো একদম ফ্যালফ্যাল করে টিটির দিকে তাকিয়ে থাকে। পরিস্থিতি কিছুটা সামাল দিতে ক্রিস্টিনা পকেট থেকে টিকিট বের করে দেয়। ক্রিস্টিনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে শন? তুমি এমন অদ্ভুত আচরণ কেন করছো? এবার সে আর চুপ থাকতে পারল না। নিজেকে সামলে নিয়ে সে বলল, দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি শন নই। আমার নাম কোল্টার স্টিভেন। আমি আমেরিকান আর্মির একজন সৈনিক। আমি তো আফগানিস্তানে হেলিকপ্টার উড়াচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছি না এই ট্রেনে আমি আসলাম কিভাবে। ক্রিস্টিনা ভাবলো সে হয়তো স্রেফ মজা করছে। কোল্টার নিজের মাথা ঠিক রাখার জন্য বলল, আমি একটু আসছি। সে সিট ছেড়ে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে এক যাত্রী চিৎকার করে ডাকলো, হে মিস্টার। কোল্টার পিছন ফিরে দেখলো এক যাত্রী ভুলে তার পাস ফেলে যাচ্ছিল। সেটা আবার এক তরুণ ছেলে তুলে তাকে ফিরিয়ে দিল। তারপর নিজে সাইকেল নিয়ে চলে গেল। আপাতত দৃষ্টিতে খুব সাধারণ একটি ঘটনা, কিন্তু কোল্টারের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, সে আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র থেকে এখানে কিভাবে আসলো। কোল্টার অস্থির হয়ে আবার নিজের সিটেই ফিরে এলো। জানলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে, আর মনের ভিতর বইছে হাজার প্রশ্নের ঝড়। ঠিক সেই মুহূর্তেই ট্রেনের জানলার কাছের প্রতিফলনে সে এমন কিছু দেখল যা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে আতঙ্কিত হয়ে ক্রিস্টিনাকে চিৎকার করে বলল, দেখলে, দেখলে তুমি ওকে? ক্রিস্টিনা ঘাবড়ে গিয়ে বলল, আরে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে, কি হয়েছে তোমার? কোল্টার অস্বস্তি নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। সে জানতে চাই আসলে কি ঘটছে, কিন্তু ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়াতেই তার পায়ের তলার মাটি সরে গেল। আয়নার প্রতিফলনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে কোল্টার নয়, ওটা অন্য কারো মুখ, সম্পূর্ণ অচেনা অজানা এক মুখ। পকেট হাতড়ে মানিব্যাগ বের করলো। সেখানে থাকা আইডি কার্ড দেখে তার মাথা আরো ঘুরে গেল। কার্ডে লেখা আছে তার নাম শন এবং তার পেশা স্কুল টিচার। কিন্তু কোল্টারের পরিষ্কার মনে আছে সে একজন সৈনিক। তীব্র আতঙ্কে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সামনেই ক্রিস্টিনা দাঁড়িয়ে। সে কোল্টারকে শান্ত করার চেষ্টা করে বলল, শন, আমার দিকে তাকাও, প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিছুই ঠিক হওয়ার সময় আর নেই। ক্রিস্টিনার কথা শেষ হওয়ার আগেই এক কান ফাটানো শব্দে পুরো ট্রেন কেঁপে উঠল। এক ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তের মধ্যেই সবকিছু ছাই হয়ে গেল। কোল্টার কি মারা গেল, না এটা কেবল এক বিভীষিকার শুরু মাত্র? কোল্টার যখন চোখ খুলল, সে নিজেকে আবিষ্কার করলো ছোট্ট একটা ক্যাপসুলের মতো অন্ধকার ঘরে। চারপাশটা একদম নিস্তব্ধ। এক নারী কণ্ঠ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ছোট একটা স্ক্রিনে ভেসে উঠল সেই নারী কণ্ঠের মুখ। কোল্টার দিশেহারা হয়ে জিজ্ঞাসা করলো, আমি কোথায়? এটা কোন জায়গা? মেয়েটি উত্তর দিল, তুমি এখন বিলিগার্ড কাছেলে আসো। কিন্তু এই নাম কোল্টার আগে কখনো শোনেনি। এই জায়গাটা আসলে কোথায়, সেই মেয়েটিই বা কে? কোনো প্রশ্নের এই সোজাসাপটা উত্তর মেয়েটি দিল না, বরং সেই রহস্যময় নারী জানতে চাই সেই ট্রেনের বোমাটা ঠিক কোথায় লুকোনো ছিল, আর কে ছিল সেই লোক যে কয়েকশো মানুষের জীবন কেড়ে নিল। কোল্টার মেয়েটির পরিচয় জানতে চাইল। মেয়েটি তাকে দিয়ে ব্রেন্টের কিছু ব্যায়াম করালো। ঠিক তখনই কোল্টারের স্মৃতিতে বিদ্যুৎ খেলে গেল। তার মনে পড়ে গেল এই মেয়েটির নাম গুডবিন। কিন্তু গুডবিন কোল্টারের কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, বরং তাকে বলে, বোমাটা খোঁজো, কে রেখেছে সেটাও জেনে যাবে।
কোল্টার কিছু একটা বলতে চেয়েছিল, কম্পিউটারের এন্টার বাটনে প্রেস করে, আর পরক্ষণেই সব কিছুই ধোঁয়াশা হয়ে গেল। কোল্টার আবার ফিরে এলো সেই একই ট্রেনের সিটে, ঠিক যেন একটা ভিডিও গেম, যেখানে তুমি প্রতিবারই একই লেভেল থেকে শুরু করছো। ক্রিস্টিনা সেই একই কথা বলছে, আমি তোমার পরামর্শটা মেনে নিয়েছি। সেই কোল্ড ড্রিঙ্কসের ক্যান খোলার শব্দ, হাতের কফি সিটকে জুতোর উপর পড়া, সেই যুবকের পাস ফেরত দেয়া। কিন্তু কোল্টার এবার আর সময় নষ্ট করতে চায় না। তার মনে পড়ে গেল আগেরবার বিস্ফোরণটা হয়েছিল ট্রেনের পিছন দিক থেকে। সে ওয়াশরুমের ভিতর তন্ন তন্ন করে খুঁজতে থাকলো। হঠাৎ তার চোখে পড়ল ভেন্টিলেশনের জালিটা একটু আলগা হয়ে আছে। আর হ্যাঁ হ্যাঁ, সেখানেই লুকোনো আছে সেই মরণঘাতী বোমা। কোল্টার বোমাটা ডিফিউজ করার চেষ্টা করলো ঠিকই, কিন্তু সে তো আর বোমা বিশেষজ্ঞ নয়। সে বুঝতে পারলো এটা ডিফিউজ করাচ্ছে বোমা যে লাগিয়েছে তাকে খুঁজে বের করা বেশি জরুরি। আর সে এটাও খেয়াল করলো বোমাটা একটা মোবাইল ফোনের মাধ্যমে অপারেট করা হচ্ছে। কোল্টার দ্রুত ট্রেনের কামরায় ফিরে এসে নিজেকে সিকিউরিটি অফিসার পরিচয় দিয়ে সবাইকে নির্দেশ দিল, সবাই নিজের ফোন আর ইলেকট্রিক ডিভাইস বন্ধ রাখো। কিন্তু কে শোনে কার কথা? এক ব্যবসায়ী তো তার ল্যাপটপ বন্ধ করতে চাইলো না, উল্টো কোল্টারের কাছে আইডি কার্ড দেখতে চাইলো। কোল্টা তখন চরম উত্তেজিত, সময়ের কাঁটা টিক টিক করে যাচ্ছে, আর সেই লোক তর্কে মেতেছে। কোল্টার আর সহ্য করতে পারল না, সজোরে ঘুষি চালিয়ে দিল লোকটার নাক বরাবর। ক্রিস্টিনা তো আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে উঠে বলল, তুমি এটা কি করলে শন? লোকটার মুখ ফাটিয়ে দিলে? কোল্টার খুব নির্লিপ্ত উত্তর দিল, আরে ব্যাপার না, এটা তো তোমার মতো আসল মানুষ না। ক্রিস্টিনা অবাক হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না কোল্টার কি বলছে। আসলে কোল্টারের কাছে মনে হচ্ছিল এই পুরো ট্রেন, এই মানুষগুলো সবই হয়তো কম্পিউটারে বানানো কোনো সিমুলেশন। ক্রিস্টিনা তাকে ধমক দিয়ে বলল, কাল তোমাকে এই অপরাধের জন্য কাস্টাডিতে যেতে হবে। কোল্টার তো বলতে যাচ্ছিল কালকের দিন আর কোনো দিন আসবে না, তো কথাটি শেষ হওয়ার আগেই ট্রেনে আবার বিস্ফোরণ ঘটে। কোল্টার আবার সেই ক্যাপসুলের মধ্যে জেগে ওঠে। সে খুবই উত্তেজিত ছিল, কারণ এই বোমার ইফেক্ট কোল্টারের কাছে আসল বোমার মতো লাগছিল। আগুনের আঁচ সে নিজের শরীরে অনুভব করছে। গুডবিন তাকে শান্ত করে, বোমা সম্পর্কে জানতে চাই। কোল্টার বলে, আমার উপর এমন এক্সপেরিমেন্ট করার আদেশ তোমাকে কে দিয়েছে? আমি তোমার কমান্ডিং অফিসারের সাথে কথা বলতে চাই। আমার মিশন তো আফগানিস্তানে, কালকেও আমি হেলিকপ্টার উড়িয়েছি। গুডবিন বলল, কোল্টার, তুমি গত 2 মাস ধরে আমাদের সাথে আছো, আর এটা কোনো সিমুলেশন বা স্বপ্ন নয়, এটা বাস্তবতা। কোল্টার দমে যাওয়ার পাত্র নয়। সে জেদ ধরে বলল, যতক্ষণ না আমাকে সব তথ্য খুলে বলছো, আমি তোমাদের জন্য কোনো কাজ করব না। গুডবিন তার কমান্ডিং অফিসারের সাথে কথা বলে কিছুটা তথ্য দেওয়ার অনুমতি পায়। সে বলল, কোল্টার, আজ সকালে শিকাগোর একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সেই ট্রেনের সব যাত্রী মারা গেছে, তাদের মধ্যে শন নামের একজন শিক্ষক। চলাফেরা কথাবার্তায় সব দিক থেকেই তুমি এখন শন। কোল্টার গুডবিনের কথার মাথা মুন্ডু বুঝতে পারছিল না। গুডবিন বলে, এখন তোমাকে বুঝিয়ে বলার সময় নেই। সেই বোমারু আবার হামলা করতে পারে, আবারও হাজার হাজার মানুষের জীবন বিপন্ন। আমাদের হাতে একদম সময় নেই। কোল্টার বুঝতে পারল পরিস্থিতি কতটা ভয়াবহ। সে জানালো বোমাটা বাথরুমের ভেন্টিলেশনের উপর ছিল, এবং সেটা একটা মোবাইল ফোন দিয়ে অপারেট করা হয়েছে। গুডবিন তখন তাকে একটি ক্লু দিল, মনে করো, দেখো কোল্টার, যখন বিস্ফোরণ হয় তখন পাশ দিয়ে একটা মালগাড়ি যাচ্ছিল। আসলে ওই ট্রেনটাই ছিল আসল লক্ষ্য। তুমি ট্রেনের প্রতিটি মানুষের উপর নজর রাখো, খুঁজে বের করো সেই খুনিকে। মনে রাখো, তোমার হাতে সময় মাত্র 8 মিনিট। কোল্টার এবার ট্রেনের মধ্যে সজাগ হতেই প্রথমে নিজের ঘড়িতে 8 মিনিটের সময় সেট করে নেয়। কফি নিয়ে যাওয়া মেয়েটাকে সাবধান করে দিল, ফলে কফি আর জুতোই পড়ল না। এখন কোল্টার জানে এটা সিমুলেশন নয়। এবার কোল্টার ক্রিস্টিনার সাথে সুন্দরভাবে কথা বলে। ক্রিস্টিনার কাছ থেকে জানতে পারে শন আর ক্রিস্টিনা প্রতিদিন এই ট্রেনেই কাজ করতে যায়। টিটি আসলে কোল্টার নিজেই পকেট থেকে টিকিট বের করে দিয়ে বলে, আপনার এই ট্রেনের মধ্যে কাউকে অস্বাভাবিক বা সন্দেহজনক মনে হচ্ছে? টিটি বলে, আমাকে তো আপনাকেই সন্দেহ হয়। কোল্টার এবার বুদ্ধি করে ক্রিস্টিনার পাশে বসিয়ে তার কাছ থেকে ট্রেনের যাত্রীদের বিবরণ জানতে চায়। কোল্টার ক্রিস্টিনার কাছ থেকে যেসব তথ্য জানতে পারে তাতে তথ্যের থেকে কমেডি বেশি। ঠিক তখনই বাথরুম থেকে একজন লোক বেরিয়ে আসলো। লোকটার চোখে মুখে একটি অস্বস্তির ছাপ স্পষ্ট। কোল্টার আর দেরি করল না, সে লোকটার পিছু নিল। কিন্তু মাঝপথেই সে থমকে দাঁড়ালো ক্রিস্টিনার কথা ভেবে। সে জানতো 8 মিনিট পরেই ট্রেনটা আর থাকবে না। যতই হোক, ক্রিস্টিনাকে তো আর মরার জন্য ট্রেনে রেখে যেতে পারে না। ক্রিস্টিনাকে ট্রেন থেকে নামার কথা বললে ক্রিস্টিনা রাজি হয় না। সে বলে, এটা তো আমাদের স্টেশন না, আমরা কেন নামবো?
কোল্টার ক্রিস্টিনাকে কিস করে বসে। তাতে কাজও হয়। ক্রিস্টিনা কোল্টারের সাথে ট্রেন থেকে নেমে আসে। কোল্টার তার পিছু করতে থাকে। লোকটিও বুঝতে পারে কোল্টার তাকে ফলো করছে। স্টেশনের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে লোকটি বাইরের একটি বেঞ্চে এসে বসে। কোল্টার তার পিছু করতে করতে প্রায় তার কোলেই বসে পড়ে। লোকটি এতক্ষণ যাবৎ কোল্টারের আচরণে বেশ বিরক্ত। কোল্টার তার কাছে ফোন দেখতে চাইলে লোকটি বলে, আমার কাছে কোনো ফোন নেই। কোল্টার জোর করতেই লোকটি উঠে চলে যাচ্ছিল। কোল্টার লোকটিকে ধরে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে ফোন খুঁজতে থাকে। ক্রিস্টিনা তাদের হাতাহাতি দেখে দৌড়ে আসে। ক্রিস্টিনা লোকটিকে ছেড়ে দিতে বলে। তখনই দূরে ট্রেন বিস্ফোরণের আগুন দেখতে পাই। এরপরও কোল্টারের মনে হয় লোকটি বিস্ফোরণের সাথে জড়িত। আবার লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে ফোন খুঁজতে গেলে ধাক্কায় কোল্টার ছিটকে পড়ল ট্রেন লাইনের উপর। আর ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড গতিতে একটি ট্রেন কোল্টারের দিকে ধেয়ে আসে। ক্ষীণ স্বরে কোল্টার শুনতে পাচ্ছে ক্রিস্টিনা আর সেই লোকটা চিৎকার করে কোল্টারকে উঠে আসতে বলছে। কিন্তু সময় আর নেই। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় কোল্টারের চোখের সামনে নেমে আসে সব অন্ধকার। ক্যাপসুলে ফিরে আসতেই কোল্টার বুঝতে পারে ভেতরে কোনো বিদ্যুৎ নেই। চারপাশে হিমশীতল ঠান্ডা। মুহূর্তের মধ্যেই তার শরীর কাঁপতে শুরু করে। আতঙ্কিত কোল্টার মরিয়া হয়ে ক্যাপসুল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। অন্যদিকে গুডবিন বুঝতে পারে কোল্টার মারাত্মক বিপদে পড়েছে। সে তাড়াতাড়ি তার বসকে জিজ্ঞাসা করে, স্যার, আমরা যদি কিছুই করতে না পারি তাহলে তার হাতে কত সময় আছে? বস গম্ভীর স্বরে বলে, খুব বেশি সময় নয়। প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। ঠিক তখনই কোল্টার বলে, বিলিগার্ডের ক্যাপসুলের বিদ্যুৎ চলে গিয়েছিল। কথাটা শুনে বস বিস্ময়ে বলে ওঠেন, ক্যাপ্টেন, তুমি ক্যাপসুলের ভিতর আছো? কোল্টার অবাক হয়ে যায়। বলে, আপনি তো এই প্রজেক্টের ইনচার্জ। এই প্রযুক্তির আবিষ্কারও আপনাদের। তাহলে আমার অবস্থাটা আপনাদের জানার কথা নয়? কিন্তু বস সেই প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং সরাসরি জিজ্ঞাসা করে, বোমারুকে খুঁজে পেয়েছো? কোল্টার হতাশ কণ্ঠে বলে, না স্যার, কিন্তু আমি অন্তত একজন মেয়েকে ট্রেন বিস্ফোরণ থেকে বাঁচিয়ে এনেছি। চাইলে আমরা ট্রেনের সবাইকে বাঁচাতে পারি। কোল্টারের এই কথা শোনার পর বজ্জা বলেন, তা শুনে কোল্টারের অবাক হওয়ার শক্তিটুকু হারিয়ে যায়। বস শান্ত গলায় বলতে শুরু করেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার মস্তিষ্কের 8 মিনিটের স্মৃতি সক্রিয় থাকে। ঠিক যেমন একটি ভাল্ব নিভে যাওয়ার পরও কিছুক্ষণ তার ভিতরে সামান্য চার্জ থেকে যায়। শনের শেষ 8 মিনিটের স্মৃতি সোর্স কোড প্রযুক্তির মাধ্যমে তোমার মস্তিষ্কে পুনরায় সংযুক্ত করা হয়েছে। তুমি যে কালচক্রে ফিরে যাচ্ছ সেটা কোনো টাইম মেশিন নয়। এটা শুধু অতীতে ঘটে যাওয়া সেই 8 মিনিট স্মৃতির পুনর্নির্মাণ। এরপর তিনি আরও বলেন, তুমি যে মেয়েটিকে বাঁচিয়েছো বলে ভাবছো, যদি সে বেঁচেও থাকে তবে সেটা শুধু সেই 8 মিনিটের স্মৃতির ভিতরে, বাস্তব পৃথিবীতে নয়। সবকিছু শোনার পরেও কোল্টার কিছুতে মেনে নিতে পারছিল না। সে বারবার একই কথা বলতে থাকে, না, ওই দুনিয়াটা বাস্তব। আমি সত্যিই মেয়েটিকে বাঁচিয়েছি। গুডবিন এবার তাকে থামিয়ে বলে, কোল্টার, আমাদের হাতে আর সময় নেই। গোয়েন্দা সংস্থা নিশ্চিত খবর দিয়েছে ওই বোমারু শিকাগো শহরে একটি নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে। যেভাবেই হোক তোমাকে খুঁজে বের করতে হবে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করো। এরপর আর এক মুহূর্ত নষ্ট না করে গুডবিন কোল্টারের সোর্স কোডের ভিতর পাঠিয়ে দেয়। কোল্টার আবারও সেই ট্রেনের ভিতর ফিরে আসে। এবার সে সোজা সিকিউরিটি রুমে ঢুকে একটি বন্দুক চুরির চেষ্টা করে, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। মুহূর্তের মধ্যেই নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে। তারা ইলেকট্রিক শকগান দিয়ে কোল্টারকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর সে দেখে ট্রেনের ভিতর একটি লোহার রডের সঙ্গে হাতকড়া দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। ক্রিস্টিনা তার সামনে এসে জিজ্ঞাসা করে, তুমি বন্দুক চুরি করতে গেলে কেন? আসলে কি করতে চাইছিলে? কিন্তু কোল্টার উত্তর দেওয়ার আগেই হঠাৎ করেই আবার সেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এক মুহূর্তের মধ্যে পুরো ট্রেন আগুনে ঢেকে যায়। আর পরের মুহূর্তে কোল্টার আবার ক্যাপসুলের ভিতর জেগে ওঠে। কোল্টার তার পিতার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়। গুডবিন কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, মিশন শেষ হলে আমি নিজেই তোমার বাবার সঙ্গে কথা বলিয়ে দিব, কিন্তু এখন তোমার পুরো মনোযোগ শুধু মিশনের দিকে রাখো। এরপর সে আরও বলে, যাকে তোমার সন্দেহ হবে তার সব জিনিসপত্র তল্লাশি করতে পারো, প্রয়োজন হলে জোর করবে। এই মুহূর্তে বোমারুকে খুঁজে বের করা সব থেকে গুরুত্বপূর্ণ। গুডবিনের কথা শুনতে শুনতেই কোল্টারের চোখ হঠাৎ তার ইউনিফর্মের মিলিটারি ব্যাসের দিকে আটকে যায়। এরপর কোনো সময় নষ্ট না করে গুডবিন আবারও কোল্টারকে সোর্স কোডের ভিতরে পাঠিয়ে দেয়। কোল্টার আবার ট্রেনের ভিতর ফিরে এসেই টিস্যু পেপারের উপর গুডবিনের মিলিটারি ব্যাজের ছবি এঁকে রাখে। এরপর সে ক্রিস্টিনাকে বলে, আমার একজন বন্ধু আছে, কোল্টার স্টিভেন। অনেকদিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তুমি একটু তার সম্পর্কে খোঁজ নিতে পারবে? ঠিক তখনই এক যাত্রীর উপর কোল্টারের সন্দেহ হয়। সে জোর করে লোকটির ব্যাগ তল্লাশি করে, কিন্তু ব্যাগের ভিতর সন্দেহজনক কিছুই পাওয়া যায় না।
এরপর তার চোখ পড়ে উপরে বসে থাকা এক বয়স্ক মহিলার ব্যাগে। সেখানে একটি মিলিটারি ব্যাজ দেখে কোল্টারের মনে হয় হয়তো মহিলা কোনো এক সময় সেনাবাহিনীতে কর্মরত ছিল। সে দ্রুত মহিলার কাছে গিয়ে গুডবিনের ব্যাজের ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করে, ম্যাম, আপনি কি বলতে পারেন এটা কোন ডিপার্টমেন্টের ব্যাজ? মহিলা ব্যাজটির দিকে একবার তাকিয়েই উত্তর দেয়, এটা আমেরিকান এয়ারফোর্সের ব্যাজ। কোল্টার তখন মহিলার কাছ থেকে মোবাইল ফোনটি চেয়ে নেয়। এরপর ইন্টারনেটে সেই এয়ারফোর্স বিভাগের নম্বর খুঁজে বের করে সেখানে ফোন করে। ফোন তখনও রিং হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ক্রিস্টিনা দৌড়ে এসে জানায়, নিউজ পেপারের তথ্য অনুযায়ী তুমি যে বন্ধুর খোঁজ করতে বলেছিলে, কোল্টার স্টিভেন, তিনি প্রায় 2 মাস আগের যুদ্ধে শহীদ হয়েছেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে কোল্টারের মাথায় যেন বাজ পড়ে। সে আর নিজেকে সামলাতে পারে না, মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন আবারও সে নিজেকে সেই রহস্যময় ক্যাপসুলের ভিতরে আবিষ্কার করে। ক্যাপসুলের ভেতর ফিরে সেই কোল্টার সরাসরি গুডবিনকে জিজ্ঞেস করে, আমি কি মারা গেছি? গুডবিন প্রশ্নটি সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে বারবার কোল্টারকে মিশনের কথা মনে করিয়ে দেয়, কিন্তু কোল্টারও নাছোড়বান্দা। সে একই প্রশ্ন বারবার করতে থাকে, সত্যি করে বলো, আমি কি মারা গেছি? অবশেষে গুডবিনের বস ডক্টর রাটলেস নিজেই কথা বলেন। তিনি শান্ত গলায় বলেন, না, তুমি এখনো পুরোপুরি মারা যাওনি। তোমার মস্তিষ্কের একটি অংশ এখনো জীবিত আছে। এরপর তিনি আরও ভয়ঙ্কর সত্যটা প্রকাশ করেন, তুমি এখন যে শরীরটা দেখছো সেটা আসল নয়, এমনকি ক্যাপসুলটাও বাস্তবে নেই। এগুলো সব তোমার মস্তিষ্কের তৈরি কল্পনা। চাইলে তুমি নিজের কল্পনা দিয়ে এগুলো পরিবর্তন করতে পারো। তখনই কোল্টারের চারপাশের ক্যাপসুলটা ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করে। তখন সে বুঝতে পারে ডক্টর রাটলেস সত্যি কথাই বলছে। অন্যদিকে বাস্তবে গুডবিন আর ডক্টর রাটলেস কেউ কোল্টারকে দেখতে পাচ্ছিল না। তারা শুধু কোল্টারের কথা কম্পিউটারের চ্যাটের মাধ্যমে পড়ছিল। এরপর ডক্টর রাটলেস বলেন, তোমার হাতে খুব বেশি সময় নেই, এখন সবকিছু ভুলে শুধু মিশনে মনোযোগ দাও। একথা শুনতেই কোল্টার রাগে বিস্ফোরিত হয়। সে চিৎকার করে বলে, তুমি যা করছো সেটা বেআইনি। একজন সৈনিকের জন্য একবার মৃত্যুই যথেষ্ট, কিন্তু তুমি তো আমাকে বারবার মরতে বাধ্য করছো। ডক্টর রাটলেস শান্তভাবে উত্তর দেন, আমি মিলিটারি কোর্টের অনুমতি নিয়েই সব করছি। আর মিশন শেষ হয়ে গেলে তোমার ইচ্ছা অনুযায়ী লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে। তখন তুমি চিরদিনের জন্য শান্তিতে ঘুমিয়ে যেতে পারবে। এরপর ডক্টর রাটলেস বারবার সোর্স কোডের মাধ্যমে কোল্টারকে সেই একই ট্রেনে পাঠাতে থাকে। প্রতিবারই কোল্টার বোমা হামলার ভয়াবহতা দেখছে, আর প্রতিবারই নির্মমভাবে মৃত্যু। একবার নয়, দুইবার নয়, বারবার একই মৃত্যু। ডক্টর রাটলেস যেন তাকে এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছিল না। বারবার তাকে সোর্স কোডে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। অবশেষে আর সহ্য না করতে পেরে কোল্টার রাটলেসের কাছে অনুরোধ করে, দয়া করে এই মিশনটা থামান। তখন ডক্টর রাটলেস একটি অডিও শোনান। সেটা ছিল কোল্টারের বাবার কণ্ঠ। নিজের ছেলের শেষ বিদায় অনুষ্ঠানে তিনি গর্বের সঙ্গে বলেছিল তার ছেলে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, আর একজন বাবা হিসেবে তিনি তাকে নিয়ে গর্বিত। কোল্টার কিছুটা মোটিভেট হয়। এবার সে মিশনে পুরো মনোযোগ দেয়। ট্রেনের ভিতর আসতেই সিকিউরিটি লকার থেকে বন্দুক চুরি করতে সক্ষম হয়। এরপর বোমার সঙ্গে সংযুক্ত থাকা মোবাইলটি আলাদা করে তাতে থাকা নম্বরে কল দিয়ে পিছনে তাকাতে বললে, কথা শুনে ট্রেনের ভিতরের একজন ব্যক্তি পিছন দিকে তাকায়। কোল্টার তাকে বোমারু মনে করে তার বুকে বন্দুক রাখে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সে আবারও সেই নম্বরে কল দেয়। অবাক হওয়ার মতন বিষয়, এবার ফোনটি সেই ব্যক্তির কাছে বাজে না। ফোনটি যায় আরেকজন যাত্রীর কাছে, যার নাম ডেরিক। সেই ইচ্ছা করেই তার পাস ট্রেনের ভিতর রেখেছিল, যাতে বোমা বিস্ফোরণের পর সবাই মনে করে ডেরিক মারা গেছে। কিন্তু এই ছেলেটি তার পাস ফিরিয়ে দেয়। ডেরিক পাস আবার ট্রেনের মধ্যে ফেলতে গেলে কোল্টার তাকে দেখে ফেলে। এরই মধ্যে ট্রেন আবার চলতে শুরু করেছে। এক মুহূর্ত দেরি না করে কোল্টার চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে। এটা থেকে ক্রিস্টিনাও জরুরি ব্রেক টেনে থামায়। এদিকে কোল্টার ডেরিককে অনুসরণ করতে করতে তার গাড়ির কাছে গিয়ে পৌঁছায়। সে বন্দুক তাক করে ডেরিককে জিজ্ঞাসা করে, সব কিছুর পেছনে তুমি আছো, তাই না? অবাক বিষয়, ডেরিক কিছুই অস্বীকার করে না, বরং সে নিজেই পুরো পরিকল্পনা কোল্টারকে বলে। সে কোল্টারকে দেখায় একটি নিউক্লিয়ার বোমা, যা দিয়ে শিকাগো শহর ধ্বংস করার পরিকল্পনা করছে। ঠিক তখনই কোল্টারকে খুঁজতে খুঁজতে ক্রিস্টিনা সেখানে পৌঁছে যায়। এক মুহূর্তের জন্য কোল্টারের মনোযোগ সেদিকে চলে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় ডেরিক। সে মুহূর্তের মধ্যে গুলি চালিয়ে কোল্টার আর ক্রিস্টিনাকে দুজনকেই হত্যা করে। মৃত্যুর আগ মুহূর্তে কোল্টার কষ্ট করে জিজ্ঞাসা করে, নিজের দেশকে কেন ধ্বংস করতে চাও? ডেরিক ঠান্ডা গলায় উত্তর দেয়, এই পৃথিবী অনেক আগেই জাহান্নামে পরিণত হয়েছে। আমি এই পৃথিবীকে ধ্বংস করে নতুন একটা পৃথিবী গড়তে চাই। কথাটা বলেই ডেরিক সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে দূরে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কোল্টার বুঝতে পারে ডেরিক বোমার সাথে আরও একটি মোবাইল ফোন সংযুক্ত রেখেছিল। এরপর কোল্টার মারা যায় এবং সে আবার ক্যাপসুলে ফিরে আসে। ফিরেই সে ডক্টর রাটলেসকে ডেরিক সম্পর্কে সব তথ্য জানিয়ে দেয়। ডেরিককে গাড়ির নাম্বার ট্র্যাক করে খুব দ্রুতই গ্রেপ্তার করা হয়। মিশন সফল হয়। রাটলেস কোল্টারকে অভিনন্দন জানিয়ে বলেন, তুমি সফল হয়েছ, এবার তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। কিন্তু কোল্টার এমনভাবে মরতে চায় না। সে মৃত্যুর আগে আরেকবার ট্রেনে যেতে চায়, সেখানে থাকা সবাইকে বাঁচাতে চায়। ডক্টর রাটলেস বলেন, তাতে কোনো লাভ হবে না। তুমি যাদের বাঁচাবে তারা শুধু সোর্স কোডের জগতেই বেঁচে থাকবে, আর 8 মিনিটের জন্য বাস্তব পৃথিবীতে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। কোল্টার শান্ত গলায় শুধু একটা কথাই বলে, এটাই আমার শেষ ইচ্ছা। মিশনের এই অসাধারণ সাফল্যের পর রাটলেসের মাথায় নতুন পরিকল্পনা ঘুরতে থাকে। তিনি বুঝে গেছেন কোল্টারকে ব্যবহার করে আরও অনেক মিশন সম্পূর্ণ করা হবে। এ কারণেই তিনি গুডবিনকে নিজের অফিসে ডেকে কোল্টারের স্মৃতি মুছে ফেলার নির্দেশ দেন। গুডবিন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে, কিন্তু তার আপত্তিতে কোনো লাভ হয় না। ডক্টর রাটলেস কোনোভাবেই কোল্টারকে নিজের হাত ছাড়া করতে চায় না। ফিরে এসে গুডবিন কোল্টারের সাথে কথা বলে। কোল্টার অনুরোধ করে বলে তাকে সোর্স কোডের ভিতর পাঠাতে এবং 8 মিনিট শেষ হওয়ার সাথে সাথেই লাইফ সাপোর্ট বন্ধ করে দিও। গুডবিনও কোল্টারকে আর কষ্ট দিতে চাচ্ছিল না। সে কোল্টারকে আবার সোর্স কোডের মধ্যে পাঠায়। কোল্টার নিজের ঘড়িতে ঠিক 8 মিনিটের কাউন্টডাউন সেট করে। তারপর সতর্কতার সঙ্গে বোমার সাথে সংযুক্ত দুটি মোবাইল ফোন খুলে ফেলে। টিটি থেকে হাতকড়া চুরি করে ডেরিককে আটক করে। অন্যদিকে গুডবিন চুপি চুপি সেই কক্ষে চলে যায় যেখানে বাস্তবে কোল্টারের শরীর রাখা ছিল। যেখানে প্রথমবারের মতন দেখা যায় কোল্টারের আসল অবস্থা। তার শ্বাস তখনও চলছিল, কিন্তু যুদ্ধে তার শরীরের অর্ধেকটাই হারিয়ে গেছে। দৃশ্যটি বুঝিয়ে দেয় এতক্ষণ ধরে আমরা যে কোল্টারকে দেখছিলাম সেটা শুধু তার চেতনার একটি অংশ। এদিকে ডেরিকের ফোন ব্যবহার করেই কোল্টার তার পুরো সন্ত্রাসী পরিকল্পনা পুলিশকে জানিয়ে দেয়। একই ফোন থেকে সে গুডবিনের উদ্দেশ্যে একটি এসএমএস লেখে আর নিজের পরিচয় গোপন রেখে শেষবারের মতো বাবার সঙ্গেও কথা বলে। ঠিক সেই সময় ডক্টর রাটলেস জানতে পারে গুডবিন আবার কোল্টারকে সোর্স কোডের মধ্যে পাঠিয়েছে এবং 8 মিনিট শেষ হলেই তার লাইফ সাপোর্ট বন্ধ করে দেবে। রাগে ক্ষিপ্ত হয়ে তিনি সেই কক্ষে ছুটে আসেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন গুডবিন আগেই দরজার পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছে। ডক্টর রাটলেস বারবার দরজা খোলার নির্দেশ দেন, কিন্তু গুডবিন কোনো কথাই শোনে না। সে শুধু নীরবে 8 মিনিট শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। এদিকে সোর্স কোডের জগতে শেষ কয়েক মুহূর্তে কোল্টার ও গুডবিন ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। এরপর ঘড়ির কাঁটা 8 মিনিট পূর্ণ করে, কিন্তু অবাক করার মতন ঘটনা ঘটে। কোল্টারের কিছুই হয় না। সে বুঝতে পারে সোর্স কোড আসলে তাকে বারবার একই স্মৃতিতে পাঠাচ্ছিল না, বরং প্রতিবারই একটি নতুন পৃথিবী, অর্থাৎ আলাদা আলাদা মাল্টিভার্সে প্রবেশ করাচ্ছিল। আর এই 8 মিনিট শেষ হওয়ার পর সেই পৃথিবী আগের মতোই চলতে থাকে। এই সত্যটা না ডক্টর রাটলেস না তার টিম, এমনকি কোল্টার নিজেও বুঝতে পারেনি। শেষ পর্যন্ত এই পৃথিবীতে কোল্টার ট্রেনের সব যাত্রীকে বাঁচাতে সক্ষম হয়। কোল্টার ক্রিস্টিনার সঙ্গে নতুন জীবন শুরু করে। যারা জানেন না তাদের জন্য বলি, মাল্টিভার্স বলতে সহজ ভাষায় বোঝায় আমাদের এই পৃথিবীর মতো আরও অনেক পৃথিবী থাকতে পারে, যেখানে সব কিছুই প্রায় একই রকম, তবে ছোট ছোট কিছু পার্থক্য থাকতে পারে। যেমন এই পৃথিবীতে তুমি হয়তো একজন ছাত্র, কিন্তু অন্য পৃথিবীতে তুমি একজন ফুটবলার হতে পারো। মাল্টিভার্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে সার্চ দিয়ে জেনে নিতে পারো। তোমার কি মনে হয় কোল্টারের সাথে কাজটি ঠিক হয়েছে? আর যদি মাল্টিভার্সে যাওয়ার সুযোগ পেতে সেটা কি তুমি উপভোগ করতে? কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব করে ফিল্মিপাড়া টিভির মেম্বার হয়ে যাও।